নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যে ক্লাস আমরা শুরু করছিলাম বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস, আজকে তার 15 নম্বর সেট নিয়ে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস করানো হয়। তো আশা করছি ক্লাসগুলোর যে মান বা কন্টেন্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভেরি বেটার রয়েছে, কারণ তোমাদের যে আপকামিং এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে সেই ক্ষেত্রেই তোমরা প্রভাবটা বুঝতে পারবে। যারা এখনো জানো না কি ক্লাস হচ্ছে কোথায়, তো অবশ্যই এক্সাম বাংলার এই ক্লাসের লিঙ্কগুলো বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দাও। প্রত্যেককে গুড ইভিনিং। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো তোমরা জানো প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস হয়ে আসছে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস নামে এই ক্লাস। ওকে, তো একদম হুবহু কমনযোগ্য সিলেবাস অনুযায়ী তোমাদের সঠিকভাবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলকে ফোকাস করে 2024-এর জন্য নিউ কন্টেন্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সমস্ত ক্লাসের আপডেট বা অন্যান্য বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ওকে, তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করে দিই। প্রথমেই দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত বলেছে। হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? তো সঠিক উত্তরটা কোনটা হবে? চারটে অপশনের মধ্যে হরপ্পা সভ্যতার কালীবঙ্গান, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান যে সাইট সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। তো এখানে একটা বিষয় রয়েছে, এই কালীবঙ্গানের মানে কি? দেখো কালীবঙ্গান মানে হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেল বা কালো বালা, সেইখান থেকেই কালীবঙ্গান বা ব্ল্যাক ব্যাঙ্গেল শব্দটি এসছে। ওকে, প্রথম অপশনে রয়েছে দেখো মহেঞ্জোদারো। আমি যেগুলো বিষয়গুলো বলছি প্রত্যেকে লিখবে, কারণ খাতা পেন নিয়ে বসে না লিখলে, পরিশ্রম না করলে কিন্তু হবে না ভাই, ঠিক আছে? তুমি ক্লাস দেখছো, ক্লাসের শেষে পিডিএফও পেয়ে যাবে নেক্সট ডেতে, বাট তোমাকে সেইভাবে মেহনতটা করতে হবে, কারণ তুমি রিভিশন করবে, কুইকলি রিভিশন করবে খাতা উল্টিয়ে পরীক্ষার আগে, সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। দেখো মহেঞ্জোদারো, এখানে মহেঞ্জোদারো শব্দের অর্থ লিখে নেওয়া প্রত্যেকে মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ বলা হয়ে থাকে মহেঞ্জোদারোকে। ওকে, তো এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি প্রোভাইড করেছি। দেখো কোথায় কোনটা অবস্থিত এটাও দিয়েছি। মহেঞ্জোদারো এটা সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত, সুক্তজেন্ডার বালুচিস্তানের দাস্ক নদীর তীরে অবস্থিত, এবং লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত একটি সামুদ্রিক বন্দর, যেটা সেই সময় হরপ্পা সভ্যতার একটা বিখ্যাত বন্দর ছিল, এবং এইখানে কিন্তু চালের যে সন্ধান সেটা কিন্তু পাওয়া গিয়েছিল। ধান চাষ এখানে হয়েছে লোথালে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। ওকে, এইভাবে আমাদের পুরো ক্লাসটা করানো হবে, চাপ নেই, সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে। যদি ক্লাস ভালো লাগে, এখন নয়, যদি ক্লাস ভালো লাগে মাঝখানে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? চলো, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? তো কুনিক নামে পরিচিত কে? বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু নাকি অশোক? সঠিক উত্তরটা আমাকে বলছে এখানে অজাতশত্রু। কুনিক নামে পরিচিত অজাতশত্রু। এখানে তোমার একটা কনফিউশন হবে, অপশন সি তো আমার উত্তর হলো অজাতশত্রু কুনিক নামে পরিচিত, ভেরি গুড। বাট এইখানে আর একটা হয় দেখবে শ্রেণিক নামে পরিচিত কে। তো পাশাপাশি এই বিষয়টাও তোমাদের মাথায় কিন্তু খুব ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। তাহলে অজাতশত্রু কুনিক। ওকে, আচ্ছা শ্রেণিক কাকে বলা হয়? বিম্বিসারকে। শ্রেণিক বলা হয় বিম্বিসারকে। আর অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল সেটা কিন্তু হয়েছিল, আর বিম্বিসারকে বলা হয় শ্রেণিক। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, বার্ক অফ বেঙ্গল, বার্ক অফ বেঙ্গল, এটা অফ হবে, অফ বা অব ইংলিশে যেটা হয়, এখানে র হবে না। ওকে, তো বার্ক অফ বেঙ্গল নামে পরিচিত কে? সঠিক উত্তরটি আমরা বেছে নেব চারটে অপশনের মধ্যে। বিপিন চন্দ্র পালকে বলা হয় বার্ক অফ বেঙ্গল। ওকে, দেখো এখানে একটা বিষয় হচ্ছে যে ইংরেজ দার্শনিক একজন ছিলেন যার নাম হচ্ছে এডমন্ড বার্ক, তাই তো? একজন ইংরেজ ফিলোসোফার। সো তার নাম অনুসারেই বিপিন চন্দ্র পালকে বলা হয়েছে কি বার্ক অফ বেঙ্গল, ঠিক আছে? আচ্ছা বিপিন চন্দ্র পালকে আরো একটা নামে ডাকা হয় কি? স্বাধীনতার সিংহ বলা হয়। এটা বলেছিলেন হচ্ছে কে? চিদম্বরম পিল্লাই। তো প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করবে। চলো এখান থেকে তোমাদের ডাব্লিউপি তে বিগত বছরে আরো একটা পয়েন্ট হয়, যেটা হচ্ছে শের ই বঙ্গাল নামে পরিচিত কে? ফজলুল হক। বাংলার আকবর তো বলার নেই, বহুবার এসছে। আলাউদ্দিন হোসেন শাহ। তো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। তোমাদের এক্সামের জন্য, বিশেষ করে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, এই যে ক্লাস দেখছো তোমরা, আমি যেগুলো বলবো ঠিক সেইখান থেকে তোমরা কিন্তু 99% কমন পাবে। হ্যাঁ, যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনো, ক্লাস অ্যাটেন্ড করো, বারবার রিভিশন করো, মনে রাখতে পারো। ওকে, আমি যেগুলো বলবো, যেগুলো এখানে স্লাইডে দেবো, ঠিক সেইভাবে এগিয়ে গেলে। চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি বলছে আমাকে, গুরুমুখী বর্ণমালা কে প্রচলন করেন? গুরুমুখী বর্ণমালা কে প্রচলন করেন? সঠিক উত্তরটা হবে গুরুমুখী বর্ণমালা প্রচলন করেন গুরু অঙ্গদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর। দ্বিতীয় শিখ গুরু অঙ্গদকে বর্ণমালার স্রষ্টা বলা হয়। ওকে, গুরুমুখী বর্ণমালার অ্যাকচুয়ালি।
আর আকবর রামদাসকে অমৃতসরের যে স্বর্ণ মন্দির সেটা নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। শিখদের দশম শিখ গুরু কে? গুরু গোবিন্দ সিং পঞ্চকয়ের প্রবর্তক। এটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এসেছিল, আই থিঙ্ক 2023-এর কোয়েশ্চেন। তো এখানে পঞ্চক যে 5 কেস কথা বলা হয়েছে, 5 কে, সেই 5টা কে মানে হচ্ছে এখানে দেখো তোমাদের কেস একটা, কাঙ্গা, কারা, কাচা এবং কৃপান, এই 5টি জিনিসকে 5 কেস একত্রে বলা হয়। তোমাদের প্রশ্নটা হয় পঞ্চকয়ের প্রবর্তক কে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগে আকবর কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? সঠিক উত্তরটা হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। অপশন বি হবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। ওকে, তিনি কর্মনিয়োগ দপ্তর চালু করেছিলেন এবং আলাউদ্দিন খলজিকে সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন কি বলছে দেখবো আমরা। তোমাদের আমি আগেও বলেছিলাম যে এটা দিয়ে প্রশ্ন হয়। দেখো, সাপ কোন জৈন তীর্থঙ্করের প্রতীক? 24 জন জৈন তীর্থঙ্কর ছিলেন, সেই জৈন তীর্থঙ্করদের কার হচ্ছে সাপ প্রতীক ছিল? সঠিক উত্তরটা হবে পার্শ্বনাথ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পার্শ্বনাথের সাপ ছিল। ওকে, আর যে তিনটে পড়ে সব থেকে বেশি, ঋষভনাথ, মহাবীর এবং চন্দ্রপ্রভা। দেখো মহাবীর হচ্ছে কি, মহাবীরের সিংহ, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে অনেকবার। আচ্ছা, ঋষভনাথের ষাঁড় ঋষভদেবের, এবং চন্দ্রপ্রভা চাঁদ। আচ্ছা, তোমাদের এখানে একটা হোমওয়ার্ক আমি আজকে দেবো, আগের আমি ক্লাসে বলেছি, যারা আমার ক্লাস অ্যাটেন্ড করো বুঝতে পারবে যে একমাত্র মহিলা জৈন তীর্থঙ্কর কে ছিলেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে আমাকে ক্লাসের শেষে কমেন্ট করে আমাকে জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটা হবে এখানে আমাদের, এটা দেখতে পাওয়া যায় পশ্চিম ঘাট, আমাদের ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম উচ্চভূমি কি নামে পরিচিত? কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম উচ্চভূমি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তোমাদের এখানে সঠিক উত্তরটা হবে মালনাদ বলা হয়। ওকে, দেখো কর্ণাটক মালভূমি গ্রানাইট এবং নিঃশিলা দ্বারা গঠিত, এবং ময়দান নামে আরেকটা পরিচিত। কর্ণাটক মালভূমির যে উত্তর দিকের উত্তর পূর্বে অপেক্ষাকৃত যে নিচু যে প্লেন ভূমি, সেটাকে আমরা বলছি ময়দান। তাহলে মালনাথ এবং ময়দান কর্ণাটকে দেখা যায়, দুদিকে দুটো ভূমিভাগকে আমরা দুটো আলাদা ভৌগোলিক নামে চিহ্নিত করে রেখেছি। ওয়েল, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। পরবর্তী প্রশ্ন জিওগ্রাফি থেকে কি রয়েছে দেখো, চুম্বি উপত্যকা এটা কোন সীমানায় রয়েছে? সিকিম ভুটান সীমান্ত, নাকি বিহার নেপাল সীমান্ত, নেপাল সিকিম সীমান্ত, নাকি আসাম বাংলাদেশ সীমান্ত? বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে সিকিম ভুটান সীমান্ত। অপশন এ হবে গো, অপশন এ সঠিক উত্তর। তোমাদের প্রত্যেকে ভালো করে দেখে নাও, সিকিম আর ভুটানের যে সীমান্ত তাকে আমরা চুম্বি উপত্যকা এখানে অবস্থিত। আচ্ছা, ভুটান আসছে মানে আমার মাথায় একটা বিষয় মনে এলো, তাই বলে দিই এখানে, তোমাদের আগের দিনও ক্লাসেও বলেছি, ভুটানের যে জাতীয় সংসদ সেটা হচ্ছে সংডু নামে পরিচিত, সংডু। ওকে, সংডু, এটা প্রত্যেকে তোমরা জেনে নাও এক্সট্রা জিকে হিসেবে। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নামে পরিচিত হয়েছে? ভেরি গুড কোয়েশ্চেন, উত্তর দাও প্রত্যেকে, ট্রাই করো, দেখি এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। বাংলাদেশে গঙ্গা কি নামে পরিচিত মানে প্রবেশ করে? তো এটা সঠিক উত্তর পদ্মা হবে, অপশন এ হবে আমার সঠিক উত্তর। দেখো গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানে দুটি ভাগে স্প্লিট হয়েছে, মানে ভেঙে গিয়েছে বা ভাগ হয়েছে। একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে চলে গিয়েছে, আর একটা শাখা আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলে আসছে, তো সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে পরিচিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, আলমাট্টি ড্যাম নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে আলমাট্টি ড্যাম হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। অনেকে তামিলনাড়ু ভাবছিলে, তামিলনাড়ুতে কি অবস্থিত? মেট্টুর, তামিলনাড়ুতে মেট্টুর ড্যাম, তামিলনাড়ুতে হচ্ছে মেট্টুর। এটা তোমাদের পরীক্ষায় আসে তাই এটা মনে রেখেছো, কিন্তু এটাও মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? তোমাদের কর্ণাটকে কি, কর্ণাটকে হচ্ছে আলমাট্টি, আর তামিলনাড়ুতে মেট্টুর। আমি দিয়েছি এখানে দেখো, প্রত্যেকে বিভিন্ন ড্যাম সম্পর্কে ডিটেলসে দেখে নাও। আলমাট্টি ড্যাম উত্তর কর্ণাটকে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কোন নদীতে অবস্থিত এটাও পরীক্ষায় পড়ে, আমার সাথে সাথে বলো, আলমাট্টি কৃষ্ণা নদী কর্ণাটক, আলমাট্টি কৃষ্ণা নদী কর্ণাটক। ওকে, নেক্সট দেখো মেট্টুর বাঁধ তামিলনাড়ু কাবেরী, মেট্টুর বাঁধ তামিলনাড়ু কাবেরী, মেট্টুর বাঁধ তামিলনাড়ু কাবেরী নদীর উপর। ওয়েল, নেক্সট পরবর্তী দেখো কৃষ্ণ রাজা সাগর ড্যাম, এটা হচ্ছে কাবেরী নদী কর্ণাটক।
হীরাকুন্দ ড্যাম উড়িষ্যা মহানদী, ভারতের দীর্ঘতম ড্যাম। নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীতে রয়েছে। ফোলাভারাম বাঁধ অন্ধ্রপ্রদেশ গোদাবরী নদীর উপর রয়েছে। ওকে, প্রত্যেকে লিখে নিয়েছো। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত, ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। এটি হচ্ছে আমরা জানি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, বাট চারটে অপশন দিয়ে দিয়েছে তো আমি পাচ্ছি না এখানে। তো ছত্তিশগড়ের বাস্তার জেলায়। দেখো তোমাকে ডিটেলসও পড়তে হবে, এখনকার দিনে কম্পিটিশন যা বেড়েছে ভাই, পরীক্ষায় ক্র্যাক করতে গেলে তোমাকে একটু ডিটেলসে একটু তোমাকে ডেপথে জানতে হবে। যদিও বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম হোক অতটা ডেপথে কোশ্চেন হয় না, বাট তাও বলবো তোমাদের ভালোভাবে একটু জেনে নাও এই ধরনের প্রশ্নগুলো। ওকে, চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের বাস্তার জেলায় অবস্থিত। দেখো ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের বাস্তার জেলায় অবস্থিত, আর একে ভারতের নায়াগ্রা বলা হয়। এটা দিয়েও প্রশ্ন হয় যে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত, তাই তো? চলো নেক্সট, প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত? তো প্রধান ইলেকশন কমিশনার এই মুহূর্তে আমাদের কে রয়েছেন? রাজীব কুমার। আমরা জানি যে 65 বছর বা 6 বছর, যেটা আগে হবে ওনার সেই অনুযায়ী হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, 6 বছর প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ। একটু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব এখানটা। 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত যেটি আগে সম্পূর্ণ হবে সেই অনুযায়ী নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে আমরা দেখব। দেখো প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার যেই হোক না কেন, এরা কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক, মানে রাষ্ট্রপতি এনাদের অ্যাপয়েন্টমেন্ট দেন বা নিযুক্ত করেন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের সমান, মানে এদের যোগ্যতা এবং সমান বেতন এবং ভাতা এরা পেয়ে থাকেন। এটি একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক কর্তৃপক্ষ সংস্থা। ভারতের লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা এবং দেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে থাকেন। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক কত সময়ের জন্য লোকসভা কর্তৃক পাঠানো অর্থ বিল বিবেচনা করার জন্য ধরে রাখতে পারেন? মানে লোকসভা থেকে তোমাকে অর্থ বিলটা পাঠিয়েছে রাজ্যসভায়, এরপর রাজ্যসভার কাছে কতদিন সময় আছে যে তোমরা বিলটা ধরে রাখবে, আটকে রাখবে? তো এটা সময় হচ্ছে 2 সপ্তাহ, 14 দিন। অপশন সি হবে সঠিক উত্তর। অর্থনীতি থেকে প্রশ্ন, তোমাদের বলেছিলাম সমস্ত বিষয় থেকে কোশ্চেন রয়েছে। দেখো ইতিহাস দেখলাম, ভূগোল দেখলাম, অর্থনীতি দেখছি, পলিটি দেখলাম, এরপরে আমরা বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে সমস্ত বিষয় দেখবো, পরিবেশ, কম্পিউটার, সমস্ত বিষয় যেভাবে পরীক্ষায় প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন, সংসদে উপস্থাপিত একটি বিল কখন আইনে পরিণত হয়? সংসদে উপস্থাপিত একটি বিল কখন আইনে পরিণত হয়? যখন রাষ্ট্রপতি অ্যাসেন্ট করবেন, সম্মতি দিবেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে সংসদে পেশ করা যে কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির উপরে বা সম্মতির পরে আইনে পরিণত হবে। নেক্সট প্রশ্ন, শব্দ তরঙ্গ কোন মাধ্যমে যেতে পারে না? শব্দ তরঙ্গ কোন মাধ্যমে যেতে পারবে না বলো? শব্দ তরঙ্গ যদি আমরা দেখি সব থেকে দ্রুত যায় হচ্ছে কঠিন মাধ্যমে। প্রত্যেকে একটু লিখে নাও, এটা এই র্যাঙ্কটা তোমাদের পরীক্ষায় দিতে পারে। কঠিন মাধ্যমে সব থেকে বেশি, কঠিন তারপর গ্রেটার দেন তরল হবে। তাহলে প্রথমে সব থেকে দ্রুত যায় হচ্ছে কঠিন মাধ্যমে শব্দ, দ্বিতীয় হচ্ছে তরল, আর 3 নম্বর যেটা আমরা পাবো সেটা হচ্ছে গ্যাসীয়। 3 নম্বর যেটা আমরা পাবো সেটা হচ্ছে গ্যাসীয়। ওকে, কঠিন, তরল আর গ্যাসীয়, এই তিনটে মাধ্যমের পরপর যে স্পিড বা গতি শব্দের সেটা তোমাদের দিলাম। তো এক্ষেত্রে আমার সঠিক উত্তরটা হবে, দেখো তিনটে আছে, কনফিউজ হয়ে যাচ্ছ। ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে, দেখো শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগ নেই বা যেতে পারে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিশিয়ানরা কাজের সময় রবারের গ্লাভস পরে কেন? তার কারণটা কি? প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফের বিজ্ঞানের প্রশ্ন। বলছে ইলেকট্রিশিয়ানরা কাজের সময় রবারের গ্লাভস পরে কেন? কারণ সেটা হচ্ছে ইনসুলেটরের কাজ করে রবার্ট, রবার্ট কাঠ এগুলো কি, এগুলো হচ্ছে ইনসুলেটরের কাজ করে। অন্তরক, রবার হচ্ছে অন্তরক পদার্থ, যার জন্য আমরা কি শক থেকে বেঁচে যাই, মানে শক খাই না। ওকে, নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নির্গমনের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা যায়? চারটে অপশন রয়েছে, বলো সব থেকে কোন গ্যাসের জন্য গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে? তো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য হয়। অপশন এ হবে আমার সঠিক উত্তর, CO2। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে অত্যধিক পরিমাণে মিশছে, যার জন্য কি হচ্ছে গ্রিন হাউসের প্রভাব বাড়ছে।
এখানে একটু আমরা ডিটেলসে অনেক কিছু পয়েন্ট দেখব, প্রত্যেকে খুব ভালোভাবে দেখবে। দেখো, গ্রিন হাউস গ্যাসগুলি তাপ আটক গ্যাস হিসাবে পরিচিত, কারণ তারা তাপ আটকে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি করে। গ্রিন হাউস গ্যাসগুলি কোনগুলো? গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল যদি আমরা দিই, জলীয় বাষ্প একটা গ্রিন হাউস গ্যাস। খুব ভালো, এখানে তোমাদের অপশন দিয়ে দেবে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তুমি কিন্তু ফেঁসে যাবে। হ্যাঁ, জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো হচ্ছে সব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। নেক্সট দেখো, কার্বন ডাই অক্সাইড বা CO2 হলো প্রাথমিক গ্রিন হাউস গ্যাস যা মানুষের কার্যকলাপের মাধ্যমে নির্গত হয়। নাইট্রাস অক্সাইড এটা এটা কি? এটাও গ্রিন হাউস গ্যাস, যেটা হচ্ছে কৃষিভূমি বা ল্যান্ড ইউজ, শিল্প কার্যক্রম ইত্যাদি, জীবাশ্ম জ্বালানি, কঠিন বজ্রের দহন, সেই সাথে বজ্র জল শোধনের সময় নির্গত হয় এই নাইট্রাস অক্সাইড গ্যাস। এবং জলীয় বাষ্প কিন্তু একটি কার্যকরী গ্রিন হাউস গ্যাস, এটা আমি দিয়েছি খুব হাইলাইট করে, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। ওয়েল, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা আমাদের হবে, অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। মোস্ট অ্যাবান্ডেন্ট যদি আমরা দেখি ধাতু, মেটাল, সব থেকে অ্যালুমিনিয়াম বেশি পাওয়া যায়। দেখো, অ্যালুমিনিয়াম পৃথিবীতে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত ধাতু। অ্যালুমিনিয়াম একটি বিক্রিয়াশীল ধাতু হওয়ার কারণে মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না। অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হয় এর আকরিক কোথা থেকে? বক্সাইট থেকে। অ্যালুমিনিয়ামের রাসায়নিক চিহ্ন হচ্ছে Al, আর এর কালারটা হচ্ছে রূপালী সাদা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, ইলেকট্রন বিন্যাস 283 এবং যোজ্যতা হচ্ছে 3। ওকে, আর এইখানটায় আর একটা বিষয় তোমরা প্রত্যেকে লিখে নেবে, ঠিক আছে? এই বিষয়টা বলা দরকার এখানে, যে পৃথিবীর ভূত্বকে প্রাপ্ত প্রধান মৌল কোনটা। যদি আমরা পৃথিবীর ভূত্বকে দেখি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অক্সিজেন আসবে আমাদের, তারপরে সিলিকন আসবে, অক্সিজেন, সিলিকন, তারপরে কি হবে? তারপরে অ্যালুমিনিয়াম। পৃথিবীর ভূত্বকে প্রাপ্ত যে প্রধান মৌল পরপরে তিনটে রয়েছে, এই তিনটে লিখে নাও, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? 1954, 1957, 1961, 1968। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 1961 অর্জুন পুরস্কার দেওয়া হয়। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1961 সালে এই পুরস্কার প্রথম প্রদান করা হয়। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার দেন। যখন শুরু হয় দেওয়া, সেই সময় অর্জুনে একটা চিহ্ন যুক্ত একটা মেডেল দেওয়া হতো, 3 লক্ষ টাকা দেওয়া হতো। বাট বর্তমানে এর মূল্য 15 লক্ষ হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া বিষয়ে, এবং ভারতের মহাকাব্য মহাভারতের অর্জুনের নামে এই পুরস্কারের নামাঙ্কন করা হয়। 1961 সালে মোট 6 জনকে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, লিখে নাও এটাও। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, মানে উত্তরটাই লিখে নাও ডাইরেক্ট, যে তীরন্দাজিতে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক কি? তীরন্দাজিতে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক 1961 ছিলেন হচ্ছে কৃষ্ণা দাস। ওকে, চলো নেক্সট। গোলাপি শহর কাকে বলা হয়? ভেরি গুড কোয়েশ্চেন, বলো। সেখানকার সেই শহরটার যে বাড়ি ঘরের কালার, সেই কালারের মর্যাদার জন্যই তাই সেই শহরের নামকরণ হয়েছে জয়পুর, পিঙ্ক সিটি। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, পিঙ্ক সিটি জয়পুর। রাজস্থানের বৃহত্তম শহর এবং রাজধানী জয়পুরকে বলা হয় গোলাপি শহর। এইখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় এই টাইপের, একটু লিখে নাও প্রত্যেকে, আমি বলে দিচ্ছি। বেঙ্গালুরুকে টেক সিটি বা বিজ্ঞান নগরী বলা হয়, উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। উৎসবের শহর মাদুরাইকে বলা হয়। শস্য ভান্ডার বলা হয় থাঞ্জাভুরকে। আমার সাথে সাথে লিখবে। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। হাওড়াকে বলা হয় ভারতের শেফিল্ড। ঠিক আছে, এইগুলো প্রত্যেকে লিখে নাও, কটা বললাম আমি তোমাদের। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। হুতম পেঁচা কার ছদ্মনাম? হুতম পেঁচা হচ্ছে কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম, অপশন বি। আর নজরুল ইসলাম ব্যাঙাচি নামে পরিচিত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটক ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। দেখো ডিটেলস একটু দেখে নাও। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা। কালীপ্রসন্ন সিংহ 19 শতকে একজন বাঙালি লেখক ছিলেন, তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। হুতম পেঁচা মানে এক ধরনের পেঁচা।
13 বছর বয়সে তিনি বিদ্যুৎ বাহিনী সভা প্রতিষ্ঠা করেন। টিমোথি পেন পোয়েম ছিলেন মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক প্রশ্ন হবে এখান থেকে। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত এবং এর ছদ্মনাম ন্যাড়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সুব্রত কাপ কোন খেলায় দেওয়া হয়? আগের দিন ডিটেলসে আমি যেখানে প্রোভাইড করেছিলাম নোট, সেইখানে ছিল ফুটবলে দেওয়া হয়। সুব্রত কাপ ফুটবলে দেওয়া হয়। খুব ভালোভাবে দেখবে, এখানটায় ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট হলো একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আন্তর স্কুল ফুটবল টুর্নামেন্ট, যেটা প্রতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় ভারতে, এবং এটি ভারতের এয়ার বাহিনীর যে মার্শাল সুব্রত মুখার্জি তার নাম অনুসারে নামকরণ করা হয়। 1960 সালে এই টুর্নামেন্টটি ফার্স্ট চালু হয়। এশিয়ার অনেক দেশের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ইউবিইন্টিউ এটা একটা কি? ঠিক আছে, এটা তোমাকে কি বলতে হবে। তো এটি হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। কম্পিউটার থেকে প্রশ্ন দেখাবে তোমরা, আগের বারে ডাব্লিউপি কনস্টেবল এসেছিল যে ফরটন কি, FORTON। ফরটন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে ইউবিইউএনটিইউ এটা কি বলতে পারে? তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, নেক্সট প্রশ্ন। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশটিকে? তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। সিপিইউ ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, লিখে নাও প্রত্যেকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, লিখেছো? আরেকবার বলবো? ওকে, লিখে নাও ভালো করে, আরেকবার বলছি। সিপিইউর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে অপশনে রয়েছে দেখো রোম, ROM। তো রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। চলো নেক্সট প্রশ্ন। লাইকেন এমন একটি জীব যা পর্যবেক্ষণ করে। ঠিক আছে, লাইকেন ইজ এন অর্গানিজম দ্যাট অবজার্ভ। সঠিক উত্তরটা হবে এয়ার পলিউশন, বায়ু দূষণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইকেনকে দুটি জীবের মিথজীবী বলে মনে করা হয়, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ছত্রাক পারে না। ঠিক আছে, ছত্রাক সহাবস্থান করে এবং একে অপরকে পারস্পরিকভাবে উপকৃত করে। আর লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের একটি সংমিশ্রণ। বললাম তোমাদের, ছত্রাক জল এবং যান্ত্রিক সুরক্ষা প্রদান করে, যেখানে শৈবাল কি করে? খাদ্য প্রদান করে, খাদ্য উৎপাদন করে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। আর্থ সামিট অন্য কি নামে পরিচিত? বলো, আর্থ সামিট অন্য কি নামে পরিচিত? তো সঠিক উত্তরটা হবে আর্থ সামিট রিও সামিট নামে পরিচিত। ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালে এই সামিট হয়েছিল। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন, যেটা আর্থ সামিট নামে পরিচিত, 3 থেকে 14 জুনের মধ্যে হয়েছিল। এই রিও আর্থ সামিটের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন এজেন্ডা তৈরি করা, যেটা হচ্ছে পরিবেশের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য কিছু ব্লুপ্রিন্ট তৈরি করতে পারবে এবং 21st সেঞ্চুরিতে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। চলো নেক্সট। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা অবস্থিত মুম্বাইতে, মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের মুম্বাইতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটা হোমি জাহাঙ্গীর ভাবা 1954 সালে তৈরি করেছিলেন, মানে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, সঠিক উত্তর হবে অপ্সরা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অপ্সরা হচ্ছে ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি। অপ্সরা আগস্ট মাসে 1956 সালে এস্টাবলিশড হয়। অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। অপ্সরা এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি। অপশনে রয়েছে কামিনী। কামিনী হলো বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক গবেষণামূলক চুল্লি। আর সাইরাস ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক চুল্লি। ধ্রুব হচ্ছে ভারতের পারমাণবিক গবেষণা চুল্লি। ওকে, ডিটেলসে দেখে নিলে প্রত্যেকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? তো আমেরিকার সল্ট লেক শহরে হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো এই ছিল আজকের ক্লাসের প্রশ্ন উত্তর। আশা করছি সকলের ভালো লেগেছে। ছোট্ট একটা আপডেট রয়েছে, দেখে নাও প্রত্যেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা প্রিপারেশন নিচ্ছ, ক্লাসটা দেখে এতদূর পর্যন্ত এসছো, একটু ধৈর্য ধরো, বিষয়টা বলে দিই। যারা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং SI এর জন্য পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে একটা দুর্দান্ত বই রয়েছে, সেটি হচ্ছে 2-in-1 সাজেশন বুক। যে বইটি
একদম হুবহু তোমাদের সিলেবাস অনুযায়ী রচিত, পরীক্ষায় আসার মতো কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা রয়েছে বইটিতে। পাশাপাশি 2024-এর নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে আমরা জানি ডাব্লিউপি কনস্টেবলের। তো সেই কনস্টেবল পরীক্ষাকে মাথায় রেখে অ্যাডভান্স মক ফাইটার নামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য একটা বই রয়েছে মক টেস্টের, সেটাও এক্সাম বাংলা পাবলিকেশনের। এবং রিসেন্টলি আমরা দেখলাম কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট লঞ্চ করেছে, যেটি তোমাদের এই 3টা বই অ্যাভেলেবেল রয়েছে কোথায়, অ্যামাজন, ফ্লিপকার্টে। পাশাপাশি যে কোনো নিকটবর্তী তোমার বুক স্টলে গিয়ে খোঁজ করো যে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট, কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট এবং কনস্টেবল এবং এসআই এর জন্য 2-in-1 সাজেশন বুকগুলো আমাকে দিন। এই বইগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই দুর্দান্ত হেল্পফুল হবে, কারণ বিগত বছরে বহু পরীক্ষার্থী এখান থেকে সাফল্য পেয়েছেন এবং আপকামিং এক্সামে তোমরা সাফল্য পাবে, এটা কিন্তু আমাদের ভরসা রয়েছে। তো চলো আজকের ক্লাসে এতটাই। ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, কোথা থেকে দেখছো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।